পলিনোমিয়াল ইকুয়েশন, বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল ইকুয়েশন কি জিনিস তো বলতে পারবা? বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল ইকুয়েশন মানে এক্স এর ঘাত হচ্ছে এক থেকে বেশি, 2 3, মানে 2 3 4 5 থেকে n পর্যন্ত। n পর্যন্ত বহুপদী সমীকরণ, তাই তো? আগে বহুপদ, তারপরে তার সমীকরণ। সমীকরণ কাকে বলে? সমীকরণ কাকে বলে কে বলতে পারবে? স্যার এক্স ওয়াই সমন্বিত পদ সমূহকে। হ্যাঁ, এক্স ওয়াই না, চলো সমীকরণ কাকে এক্স ওয়াই বলে? আছে এমন রাশিকে সমীকরণ বলে। কারণ এক্স ওয়াই না থাকলে সেটা সমীকরণ হবে না। এক কথা চলো, আমার মনে হয়, আমি জানি না। জানি না, তুমি জানো কিনা এটা তো আমি বিচার করতেই পারবো, তাতে সমস্যা নেই। তোমার বলারটুকু বললেই হলো। আর কেউ? সংখ্যা, প্রতীক, চিহ্ন এসব ব্যবহার করে যে গাণিতিক রূপ দেয়া হয়। হলো না, এটা কোনো কথা হইলো না, কারোটাই কোনো কথা হইলো না। সমীকরণ। আর কেউ? স্যার চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। গুড। যেমন? যেমন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4, এটা একটা সমীকরণ। আচ্ছা, রাশি কি? পদার্থবিজ্ঞান না, গণিতের ক্ষেত্রে রাশি। রাশি স্যার সংজ্ঞা ওইভাবে তো জানা নেই স্যার। সংজ্ঞা বলার দরকার নেই, বুঝাই বলো এটা হচ্ছে রাশি। সমান চিহ্ন ব্যতীত যে সমীকরণ যদি প্রকাশ করা হয় তাহলে হয়তো সেটাকে রাশি বলা হয়। কি হলে? স্যার বলছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই রাশি না? পদার্থবিজ্ঞান না, এটা তো ফিজিক্স বাদ দিতে বলেছি। ও আচ্ছা। রাশি, রাশি হচ্ছে কি যেন বললে, সমীকরণকে একটু শর্ট করলেই রাশি হয়। অর্থাৎ সমীকরণের ভিতর কি থাকে? চলক থাকে, ধ্রুব থাকে, গাণিতিক বিভিন্ন প্রক্রিয়া থাকে এবং তুলনা থাকে একটা, বা ইকুয়াল জিরো এরকম কিছু একটা থাকে, তুলনা থাকে। এই তুলনাটা যখন না থাকে তখন এটাকে বলা হয় রাশি। যেমন ax প্লাস by, এটা একটা রাশি, কিন্তু যখন এটাকে তুমি আরেকটার সাথে তুলনা করবা, অন্য একটা রাশি বা অন্য একটা মানের সাথে তুলনা করবে, যেমন ইকুয়াল জিরো, তখন এটা আসলে হবে সমীকরণ। তুলনা যখন না করবা তখন এটা হবে রাশি। ঠিক আছে? মানে দুইটা রাশির মধ্যে তুলনায় হচ্ছে সমীকরণ, তাই তো? অবশ্যই, তুলনা না হলে সমীকরণ হবে না। সমীকরণও আবার দুই রকম হতে পারে। একটা হচ্ছে এর সমাধান সুনির্দিষ্ট হতে পারে, অর্থাৎ কতগুলি সমাধান হবে এটা আমরা বলে দিতে পারি। আবার অনেক সময় সমাধান সুনির্দিষ্ট নাও হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, সেটাকে বলা হয় অভেদ। কেউ কি একটা অভেদের উদাহরণ দিতে পারো? স্যার গণিতের সব সূত্র। সূত্র স্যার। না স্যার। যেমন? যেমন স্যার এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। কেন এটা অভেদ? কারণ স্যার এক্স বা ওয়াই এর মান যাই বসাই দুই দিকে সমান মান আসবে। তাহলে যে কোনো মানের জন্য সত্য হলে তখন সেই সমীকরণটা হয়ে যায় অভেদ। তার মানে অভেদের সলিউশন রেঞ্জ
বাস্তব সংখ্যার যে কোনো মান। আর যখন ইকুয়েশন হবে তখন এটা হবে আসলে সুনির্দিষ্ট মান। যেমন ধরো x² - 5x + 6 = 0, এর শুধুমাত্র দুইটা মান, x এর দুইটা মান দ্বারা এটা সিদ্ধ হয়, 3 এবং 2। সুতরাং এটা সমীকরণ, কারণ মাত্র দুইটি মান, সুনির্দিষ্ট মান। আর আগেরটা যেটা বললো সূত্র, যে কোনো সূত্রগুলো, নরমাল যে কোনো সূত্র সবই হচ্ছে অভেদ। তার কারণ হচ্ছে কোনো ভেদাভেদ নেই, সকল মানের কাছে সমান গুরুত্ব বহন করে, তাই এটা অভেদ। এর কোনো আলাদা কোনো ভেদাভেদ নেই, বা সকল মানের জন্য এটি সত্য, তাই এটার নাম হয়ে গেল সমীকরণ। ঠিক আছে, সমীকরণ, অভেদ, রাশি এগুলো বোঝা গেছে। এখন তাহলে বহুপদী সমীকরণ কি? যে সমীকরণে অনেকগুলো পদ থাকে বহুপদী সমীকরণ, কিন্তু এই পদ শুধু থাকলেই হবে না, নির্দিষ্ট কিছু শর্ত মেনে থাকতে হবে। সুতরাং চলে যাই আমরা বইয়ে, দেখি আমাদের কি অবস্থা আছে। বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো বহুপদী এবং বহুপদী সমীকরণ, আমরা এখানে তো ইতিহাস কিছু আছে, যা আছে সেটা তো থাকুক। এখন যেটা সেটা এখানে দেখবা ইতিহাস আছে, এগুলো আর আমি ওমর খৈয়াম বলছে কি বলছে, এগুলো কবে কিভাবে ইতিহাস আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। তাহলে বহুপদী, এখানে বহুপদী গুলো হতে হবে, অনেকগুলো পদ তো আমরা বলছি, তবে নির্দিষ্ট শর্ত হতে হবে যে চলকটি থাকবে, চলকের ঘাত শূন্য হতে পারে অথবা স্বাভাবিক সংখ্যা হতে পারে। চলকের ঘাত কি হবে? শূন্য অথবা স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমরা যে চলকটি ব্যবহার করব সেই চলকের ঘাত এটি শূন্য, মানে কনস্ট্যান্ট। চলকের ঘাত শূন্য হওয়া মানে কনস্ট্যান্ট থাকতে পারবে, আর পারবে হচ্ছে পাওয়ার গুলো পজিটিভ, অর্থাৎ 1 2 3। তার মানে ভগ্নাংশ থাকতে পারবে না, ভগ্নাংশ পারবে না, আর কি পারবে না? নেগেটিভ সংখ্যা পারবে না। মূলদ অমূলদ সবই থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এটি যেমন প্রথমটি শূন্য ঘাতের বহুপদী, ঘাত শূন্য এক্স এর, এখানে চলক যেটা একটা কনস্ট্যান্ট চলক x⁴0, এই জন্য ওই জিরোটা হচ্ছে শূন্য ঘাত। এই a0 এটি জিরো না, কিন্তু এটা হচ্ছে এক ঘাতের বহুপদী, তার কারণ x এর পাওয়ার 1 আছে এখানে। এটা ত্রিঘাতের বহুপদী, কারণ এখানে x³ আছে। এটা n ঘাতের বহুপদী, কারণ x⁴n আছে এটা। তবে এই ক্ষেত্রে একটা শর্ত আছে, এই a0 কি জিরো হতে পারবে না। এটি যদি জিরো হয়ে যায় তাহলে n ঘাতের আর থাকলো না, তখন n-1 ঘাতের হবে। এবং কতগুলো এখানে হতে পারবে না, যেমন এখানে ভগ্নাংশ আছে, এখানে মাইনাস আছে, এগুলো হতে পারবে না। আবার এর চলক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, এটা যেমন এক ঘাত এক চলক, প্রথমটা এক ঘাত এক চলক, এক ঘাত ও দুই চলক, x এবং y আছে, সুতরাং এক ঘাত ও দুই চলকের এখানে সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে হিসাব করতে হবে, সর্বোচ্চ ঘাত। যেমন এখানে ঘাত কিন্তু 2, কারণ x², এখানে y², ঘাত 2, এখানে 1, এখানে 1, এখানে ঘাত 0, এইখানে ঘাত কত? কত হবে? এখানে ঘাত হবে 2, কারণ x এর ঘাত কোনটাতে হচ্ছে স্যার? 1 এবং y এর ঘাত আছে 1, সুতরাং টোটাল ঘাত হচ্ছে 2। যেমন 4 নম্বরে দেখো, এখানে ঘাত আছে 4, x এর দুটা, y এর একটা, z এর একটা, 4, y এর একটা,
ওয়াই এর 3টা, এক্স এর একটা, 4টা, জেড এর 4টা, সুতরাং এটা 4 ঘাতের। যদি এরকম হয় প্রতি পদে ঘাত সংখ্যা সমান হয় তাহলে সেটাকে সমঘাতী বহুপদী বলে। তাহলে আবার বলি, চলক সংখ্যা এবং ঘাত সংখ্যা একত্র করে সমীকরণের উদাহরণ দেওয়া হয় বা রাশির উদাহরণ দেওয়া হয়। যেমন প্রথমটি ছিল 2 চলকের এক্স এবং ওয়াই, সুতরাং 2 চলকের, এবং সর্বোচ্চ ঘাত ছিল 1, 1 এর বেশি কোথাও ছিল না, তাই 1 ঘাত। তারপর একটা ছিল 2 চলকের, সর্বোচ্চ ঘাত ছিল 2, তাই 2 ঘাত বিশিষ্ট 2 চলকের বহুপদী। তারপর একটা ছিল সর্বোচ্চ ঘাত ছিল এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 3 এর বেশি ছিল না, তাই হচ্ছে 3 ঘাত বিশিষ্ট 2 চলক, এক্স এবং ওয়াই ছিল, তাই 2 চলক। তারপর একটা ছিল 4 ঘাত, প্রত্যেকটায় 4 ঘাত আছে এবং চলক আছে এক্স ওয়াই জেড 3টি, 4 ঘাত 3 চলকের বহুপদী। বাট এটার আমি আরেকটা বৈশিষ্ট্য বলেছি, সেটা হচ্ছে সমমাত্রিক বা সমঘাতী। সমঘাতী কারণ প্রতি পদে ঘাত সমান, প্রতি পদে, প্রথম পদেও ঘাত 4টা, দ্বিতীয় পদেও চলকের ঘাত যোগফল 4টা, তৃতীয় পদেও 4টা, এটা সমঘাতী। সুতরাং আমরা এটি বলতে পারি, এখানে ছবি এঁকেছে, ছবি টবি আঁকা নিয়ে আমাদের মাথা নেই, এখানে সেটা বলছে যে সমমাত্রিক ও সমমাত্রিক। তো সমঘাতী যেগুলো হয় সেগুলোকে সমমাত্রিক বলা হয়, হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস বা হেটারোজিনিয়াস বলে। যেটা আমি বলছিলাম, সকল পদের ঘাত সমান বা প্রত্যেক পদের ঘাত সমান হলে এটা সমমাত্রিক হয়। এগুলো গেল বহুপদী। এবার বহুপদী সমীকরণ অলরেডি এখানে বোধহয় আর বোঝার কিছু নাই যে এটা একটা বহুপদী এফ এক্স, এটি একটি এন ঘাতের বহুপদী। এন ঘাত কয় চলক? 1 চলক, কারণ শুধু এক্স আছে। যদি এর মান 0 হয় বা অন্য কোনো মান হলেও হয়, আসলে এটা শূন্যই হতে হবে এটি না, যদি 0 হয় তাহলে এই যে এটা আমরা এটা 0 লিখি। আসলে 0 লেখা এই জন্য সবগুলো 0 বাদে সবকিছু বাম সাইডে নিয়ে যাওয়া হয়, এই জন্য ডান সাইডে 0ই থাকে। এবং আরেকটা শর্ত তখন বলেছিলাম যে এ নট নট ইকুয়াল 0, যদি এই 0 হয়, ডান সাইডে 0 লেখা হয় বা তুলনা করা হয়, এটা বলেছিলাম, তাহলে তখন এটাকে বলা হবে সমীকরণ। আর এগুলো সবই হচ্ছে সহগ। এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কিনা বহুপদী সমীকরণ? না স্যার। কারো আছে? বহুপদী সমীকরণ সম্পর্কিত কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলে না? না স্যার, নেই। নেই। আচ্ছা, এবার মূল, বহুপদী সমীকরণের মূল, মূল বা রুট বা সমাধান যাই বলো, মূল মানে সমাধান। আসলে মূল যা, সমাধান তাই, রুট তাই। এবং আরো একভাবে বলা যায়, আমরা এর আগে বলেছিলাম, একঘাতী সমীকরণের সমাধান বলতে বোঝায় ওই বক্ররেখাটি এক্স অক্ষকে যে সকল বিন্দুতে ছেদ করে সেই সকল বিন্দুতে ভুজের মান কত, এক্স এর মান কত, এখানে এক্স কত সেটি একটি সমাধান, এখানে এক্স কত সেটি একটি সমাধান, এখানে এক্স কত সেটি একটি ভুজ। কোথায় এক্স কত? কোথায় এক্স কত? স্যার কোন সমীকরণের জন্য? আমি যে ছবি দেখিয়েছি সেখানে। এক্স তো কোনো মান দেওয়া নেই। কোথায় এক্স এর মান তো জিজ্ঞেস করিনি, কোথায়? উপর। এক্স অক্ষকে যে বিন্দুতে ও ছেদ আচ্ছা, করে সেই হ্যাঁ, বিন্দুতে এক্স এর মান কত? কোথায় এক্স কত? যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বহুপদী সমীকরণ, সেই বিন্দুর ভুজ হচ্ছে আমার মূল। কেন?
কারণ আমরা বলছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল 0, এফ অফ এক্স ইকুয়াল টু 0 এই কথার মানে হলো ওয়াই ইকুয়াল 0। ওয়াই ইকুয়াল 0 কোথায় হয়? এক্স অক্ষের উপর হয়। আর আমরা এফ অফ এক্স ইকুয়াল টু 0 ধরে আমরা কিসের মান বের করি? এক্স এর মান বের করি, তাই তো? যেমন ধরো আমাদের উদাহরণ, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, আমার এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আমি যখন বলছি এফ অফ এক্স 0, তখন আসলে আমি বলছি ওয়াই ইকুয়াল টু 0, তাই বলছি কিনা? এফ অফ এক্স যখন 0 বলছি, এফ এক্স মানে তো ওয়াই নাকি? ওয়াই 0, ওয়াই 0 মানে এক্স অক্ষের উপর। এখানে সব ওয়াই 0 না? মনে আছে তো? জি স্যার। এখানে জি সব- স্যার। এখানে সব ওয়াই 0, তাহলে ওয়াই 0, ওয়াই 0 ধরছি, ধরে কিসের মান বের করেছি? এক্স এর মান। তার মানে এখানে এক্স এর মান কত? এখানে হয়তো এক্স এর মান 1, হ্যাঁ, এখানে হয়তো এক্স এর মান 2, এরকম। সুতরাং আমরা আসলে এক্স এর মান বা ভুজের মান বের করছি কোথায়? যেখানে সে এক্স অক্ষকে ছেদ করে সেখানে। তাহলে মূল বা সমাধান আসলে বহুপদী যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুর ভুজ নির্ণয় করা হয়, তাই তো? এবং ওইটি সমীকরণকে সিদ্ধ করে, এক্স এর মানকে সমীকরণকে সিদ্ধ করে, সিদ্ধ করেই বলে আমরা বের করি। সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে আমরা বলতে পারি মূল দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ এফ অফ 1 ইকুয়াল 0, এফ অফ 2 ইকুয়াল 0। এবার বলছে ফ্যাক্টর থিওরেম অফ পলিনোমিয়াল ইকুয়েশন, উৎপাদক উপপাদ্য নামেই যা কথা, তা না হলে এগুলো সবই আমাদের পরিচিত। এই 1 নং সমীকরণ কি তোমরা কখনো ছোটবেলায় দেখেছো? 1 নং সমীকরণ? স্যার উপরের ক্ষেত্রে কি সবসময় y এর মান 0 হবে? যদি x এর মান x হ্যাঁ, অক্ষের তাই উপর তো হয় আমরা তাহলে ধরলাম। সমীকরণে যখন সমাধান করব তখন তো আমরা তাই ধরলাম নাকি? তাই ধরেছি না? আমরা সমীকরণ সমাধান করি কি করে? নরমালি এখন তুমি বলতে পারো যে না স্যার, আমার তো ডান সাইডে কিছু থাকতে পারতো, আর থাকতে তো পারতো, ওটাকে আমি বাম সাইডে নিয়ে ডান সাইড 0 করে ফেললাম, তার তো কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? স্যার আমি বলছি y এর মান 0, তাই তো সবসময়? হ্যাঁ, ওয়াই এর মান 0। আরেকটা কথা ভালো করে বলি, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই চ্যাপ্টারে কোনো তোমাদের হেজিটেশন থাকে, কোনো সমস্যা থাকে, কনসেপশন যদি ক্লিয়ার না হয়, এটা কিন্তু এরকম না যে তুমি এই চ্যাপ্টারটি ওই অ্যাডমিশন টেস্টের আগে হঠাৎ করে পড়ে ঠিক করে ফেলতে পারবে। আমার কথাটি বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারটি এমন না যে হঠাৎ করে, এটা কনসেপ্ট ক্লিয়ার করার বিষয়। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এই চ্যাপ্টার কোনো সমস্যা না, যদি ক্লিয়ার না থাকে 2-4টা অঙ্ক পারতে পারো মুখস্থ মতো, কিন্তু তাতে কোনো কাজ হবে না। যেমন কনসেপ্ট ক্লিয়ার না তার উদাহরণ দেই, 1 নং সমীকরণ বলছিলাম যেটি, এটা কি পরিচিত লাগে? এটা এটা এরকম দেখেছো আগে কখনো ছোটবেলায়? 4, 5, 6, 7? মনে পড়ে না? স্যার এরকম কিছু কি ছিল? না, ছিল না। মানে এই যে উদাহরণটা আছে না, উদাহরণের মতো এরকম মনে হয় হায়ার ম্যাথে করেছি। মায়ের মতে পড়েছো আসলে এরকম। এই যে আমরা যে ভাজ্য ভাজকের যে সূত্র পড়ছিলাম ওইটা তো? এই দেখো, কিন্তু এই সূত্র এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে এটা ভাজক, ভাজক, এটা ভাগফল। ওটা আর ভাগশেষ। হ্যাঁ। এই তো। ও, এই তো সেই 4-এই আছে। তাহলে ছিল, হ্যাঁ? জি স্যার। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যোগ মনে পড়ে? ভাগশেষ। না হলে আরো মনে করাই দিই। জি স্যার। এটা হচ্ছে আমার এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? এফ এক্স কে ভাগ করব, করলে এখানে কিউ এক্স হবে, আর এখানে যা হবে
এখান থেকে বিয়োগ করলে যেটা থাকবে এটা হবে 8। এবার কি বোঝা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে। তাহলে যখন মূল হয় কোনটি, মূল হলে যে ঘটনাটি ঘটে সেটি হলো যে এটি আসলে শূন্য হয়ে যায়। কিভাবে শূন্য হয়ে যায়? মনে করো আমি একটু উদাহরণ দেই যে x-1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এটি একটা সমীকরণ। সুতরাং এই সমীকরণে x এর মান 1 এটা আমরা বলতে পারি। পারি তো? পারি কিনা? জি স্যার। জি স্যার, জি স্যার। সুতরাং x ইকুয়াল টু 1 এই সমীকরণের কারণ কি x এর মান 1 বসালে এটি শূন্য হয়। আসলে এটি হলো x4 মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটা যদি x4 মাইনাস 1 ইকুয়াল 0 হয় তাহলে এটা হচ্ছে আমার fx। সুতরাং আমরা বলতে পারি fx ইকুয়াল টু, এর থেকে আমরা বলতে পারি fx ইকুয়াল x মাইনাস 1 ইন্টু এইটুককে আমি ধরে নিলাম qx ভাগফল। হ্যাঁ, এটা হচ্ছে qx। অবশিষ্ট কি থাকলো? থাকলো না। আর যদি না বোঝো আমি আরেকবার বলি তারপরে প্রশ্নটা করো। আমার মনে করো x4 মাইনাস 1 আছে, তুমি এখন একে ভাগ করছো x মাইনাস 1 দিয়ে, তাই তো? এখন তোমার প্রথমে হবে x কিউব, তারপরে হবে x স্কোয়ার, তারপরে হবে x, তারপরে হবে 1, এরকম বসালে বসালে একসময় এটা শূন্য হয়ে যাবে। কি এটাই তাই হবে না? দেখো তো একটু ভালো করে বোঝো, এটা এটা করে দেখো। এটা করলে শূন্য হয়ে যাবে। এই শূন্য হয় বলেই মূল। শূন্য যদি না হতো তাহলে তো এখানে অন্য সংখ্যা থাকতো। খেয়াল করো, শূন্য যদি মনে করো যে এখানে শূন্য না, এখানে একটা 4 রয়ে গেছে, তাহলে কি হতো? কি ঘটনা ঘটতো দেখো, একটু ভালো করে খেয়াল করো, দরকার হলে আমরা কম পড়বো। যে এখান থেকে আমরা এই সূত্রটি যদি অ্যাপ্লাই করি, এটি যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে আমি বলতে পারি যে x4 মাইনাস 1 ইকুয়াল x মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটা হচ্ছে ভাজ্য ভাগফল, এর সাথে 4 যোগ হবে না? এই যে 4 ভাজ্য ইকুয়াল জি স্যার। ভাজক গুণ জি ভাগফল স্যার। যোগ ভাগশেষ। এখন যদি এইটা 0 হয়, x4 মাইনাস 1 যদি 0 হয় তার মানে এইটা 0। এখন এই 4 থাকলে কি এটা মূল বলতে পারি আমি? না স্যার। বলতে পারি না। তাহলে এটা মূল হবে যদি এটা এখানে আর কিছু না থাকে, মানে এটার মান শূন্য হয়। তাহলে যেটা বলছি আবারও বলি, এটি ছোটবেলায় শিখেছিলে, উচ্চতর গণিতে শিখেছিলে। এইখানে যেটি আছে এটাই আমরা লিখলাম যে যদি এটির মান শূন্য হয়, অবশেষ যদি শূন্য হয়, এটি যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি x মাইনাস a fx এর একটি উৎপাদক। বোঝাই যাচ্ছে, এটা 0 না হলে এটাকে আমরা উৎপাদক বলতে পারি? উৎপাদক মানে কিন্তু না। ভাজক, উৎপাদক মানেই ভাজক, বুঝতে পারছো? উৎপাদক মানে ভাজক মানে গুণনীয়ক, মাথায় রেখো। উৎপাদক মানে ভাজক মানে গুণনীয়ক। ফলে আবারও সেই কথা মনে করাই দেই, আমরা অনেক কথা বললাম ঘুরাই ফিরায়ে, কিন্তু আসল কথা বললাম একটা, যে ক্লাস 4-এ যেটি আমরা শিখেছিলাম বা 3-তে যেটি শিখেছিলাম সেটি হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি fx x মাইনাস a দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ যদি শূন্য হয়
তাহলে আমরা বলতে পারি নিঃশেষে বিভাজ্য। তখন এটাকে বলি উৎপাদক বা ফ্যাক্টর। ভাজক আসলে সব সময় উৎপাদক বা ফ্যাক্টর হয় না, যদি ভাগশেষ শূন্য হয় তখন সেই ভাজককে আমরা বলি উৎপাদক বা ফ্যাক্টর। কথা কি বোঝা গেছে? আরো একটি জি উদাহরণ স্যার। দেই। অর্থাৎ যারা এখানে এরা যেটা লিখেছে সেটি হলো এফ এ যদি 0 হয় তখন আমরা বলবো এরকম লেখা যায়, ফলে এরকম লেখা গেলে আমরা বলতে পারি এক্স মাইনাস এ হচ্ছে এফ এক্স এর উৎপাদক, কিউ এক্স এর উৎপাদক না, কিন্তু এফ এক্স এর উৎপাদক, ভাজকের, এই ভাজক, এই ভাজ্যের, ভাজক না ভাজ্যের, ভাজক তো নিজেই। যেমন এখানে বলেছে একে একটি বলেছে এই এখানে -1 বসালে শূন্য হয়, সুতরাং এই যে -1 বসাই এটার উদ্দেশ্য আসলে কিন্তু ভাগশেষ নির্ণয় করা। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ একটি উৎপাদক। প্রশ্ন করো। প্রশ্ন আপাতত নয়। আপাতত নেই। আমি যদি দেখি এরপরে যে এখান থেকে কনসেপশন ক্লিয়ার নেই, তখন কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। বুঝতে পেরেছো? স্যার y 0 হয় বলে সবসময় তাই এই সমীকরণের কোথাও y থাকে না? এই সমীকরণের ওয়াই থাকে না আসলে তা না, আমরা এক চলক নিয়ে কাজ করছি তো এই জন্য। মানে দুই চলকের বেলায় y থাকতে পারে? হ্যাঁ, এফ অফ এক্স ওয়াই জিরো লিখি তখন। এখন লিখছি এফ অফ এক্স জিরো, তখন বলি এফ অফ এক্স ওয়াই জিরো। এফ অফ এক্স ওয়াই জেড হতে পারে, 3 চলক হতে পারে, 4 চলক হতে পারে, অসংখ্য হতে পারে। তোমাদের লেভেলের জন্য আমি কিন্তু y সমান তো সবসময় 0, তাহলে ওয়াই সমান সবসময় 0 মানে এক চলকের জন্য বলেছি। আপার লেভেল নিয়ে আমরা আলোচনা করছি না, ওর জন্য আরো জটিল জিনিস আছে, সেগুলো সাধারণ বীজগণিত দিয়ে করা যায় না, ক্যালকুলাস লাগে। সেটি সাধারণ এক্স অক্ষকে সেট করে এইসব কথা বলা যায় না, এটি এক চলকের জন্য সত্য। মানে এখানে শুধু এক চলকই আছে? হ্যাঁ, এখানে এক চলকই আছে, যেহেতু এটা ক্যালকুলাসের অন্তর্গত না, সুতরাং এখানে এক চলকের বাইরে হবে। এখন চলকটা এক্স না দিয়ে টি দিতে পারে, অন্য কোনো নামে দিতে পারে, সেটি আলাদা কথা। বোঝা গেছে? তাহলে জি স্যার। আমরা যদি দেখি যে আমরা কি কি বললাম এখান থেকে, সেটি আরেকবার একটু মনে করে দিই। এগুলো মনে থাকবে না, এই কারণে মনে থাকবে না যে আমরা আসলে এগুলো তো শুধু অঙ্ক করতে অভ্যস্ত, এবং এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শুধু অঙ্ক করে কোনো লাভ হবে না। তো এখানে বিভিন্ন উদাহরণ দিয়েছে কিভাবে ক্ষেত্রফল বের করা হয় এগুলো, তারপরে ইউক্লিড কিভাবে কাজ করেছে সেসব গুলো বলেছে। এগুলো সমাধান ইতিহাসের তেমন কিছু নাই, সেগুলো তোমরা করতে পারবে। কি কি কাজে লাগে সেটি একটু খেয়াল করবা। এখানে অর্থনীতির ব্যয় বিশ্লেষণ, শেয়ার বাজারের পরিবর্তন, বাজেট বিশ্লেষণ, দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধি পরিমাপ, মিসাইলের গতিপথ, ভোল্টেজের ওঠানামা, বস্তুর জড়তা, এরকম আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। আসলে সব জায়গায় সমীকরণ লাগে, সুতরাং সমীকরণ লাগলে এর প্রয়োগ সেখানে আছে। মোস্ট অফ দি ফিল্ডস ইউজ ইট। সায়েন্টিফিক যত ফিল্ড আছে সব জায়গায় এটি ব্যবহৃত হয়। আর বহুপদী কি কাকে বলে সেটা আমরা বলেছি, চলকের ঘাত শূন্য অথবা ন্যাচারাল নাম্বার হবে, পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, অমূলক হতে পারবে না। তো এক চলক দুই চলকের বহুপদী হতে পারে। এটা আবার বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, কোনটা হতে পারে কোনটা পারে না সেটি দেওয়া আছে। এবং এখানে আবার সমমাত্রিক অসমমাত্রিক প্রতিপদে যদি চলকের ঘাতগুলো যোগফল সমান হয় তখন সমমাত্রিক বলে, না হলে অসমমাত্রিক বলে। এবার বহুপদী সমীকরণ যদি এটা ইকুয়াল 0 লেখা হয় বা তুলনা করা হয় তখন এটাকে বলা হয় বহুপদী সমীকরণ। পরে বলেছি বহুপদী সমীকরণের মূল যেটি হয় সেটা
তোমাদের জন্য যেটি সেটা হচ্ছে সমীকরণটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ বা এখানে চলকের মান নির্ণয় করা। এরপরে বললাম উৎপাদক উপপাদ্য, ফ্যাক্টর থিওরেম, ছোটবেলাটা ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ যদি শূন্য হয় তখন ওই ভাজককে বলা হয় উৎপাদক, অর্থাৎ আর এর মান যেটা রিমাইন্ডার যেটা ভাগশেষ যেটা সেটা হচ্ছে আর, এটাকে এফ অফ এ দিয়ে প্রকাশ করা হয়। কারণ কি এখানে এক্স এর মান এ বসালে এই সাইডটা শূন্য হয়ে যায়, আর এখানে আরটা থাকে, আর এর মান হচ্ছে এফ অফ এ। এই এফ অফ এ যদি শূন্য হয় তখন আমরা বলি এক্স মাইনাস এ হলো এফ এক্স এর উৎপাদক। ভাজক বটেই, তবে ভাজক এখন উৎপাদক। আচ্ছা, এখানে তাহলে উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে আর এর মান শূন্য বা এফ অফ এ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে সেই ছোটবেলায় যেটি শিখেছিলেন 9 এক্স এর যে মানের জন্য এফ এক্স সমীকরণটি শূন্য হয় সেটিকে এক্স মাইনাস এ আকারে প্রকাশ করলে ওটি হয় উৎপাদক। এই পর্যন্ত কি কোনো কথা আছে কিনা? না স্যার। এখন বহুপদীর ভাগশেষ উপপাদ্য, তো এরা এখানে সেটি আবার লিখেছে। দেখো, ভাগশেষ উপপাদ্য আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সুতরাং এটি আমরা আগেই দেখে এসেছি, এটি এফ অফ এ ইকুয়াল টু আর, এটি আমরা দেখলাম এর আগে। এখন আমি একটু সমীকরণ লিখছি, সেটা মনে করো একটু আন্দাজেই লিখবো, কারণ ওই এক্সাক্ট উদাহরণ যদি আমি এখন দিতে যাই তাহলে আমাকে ভাবতে হবে, সময় নষ্ট হবে। মনে করো যে সমীকরণটি এরকম এক্স টু দি পাওয়ার 8, এটা কিন্তু আন্দাজে লিখছি, পুরো মিলবে না, কিন্তু ইচ্ছা করলে মিলানো যাবে, আমার সময় লাগবে বলে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। মনে করো ধরো 4x7 প্লাস 5x6 প্লাস 6x5 এরকম একটা সমীকরণ আছে, প্লাস 7 = 0 এরকম একটা সমীকরণ আছে। এখানে এক্স এর মান 1 বসালে এটির মান শূন্য হয়, এটি ধরো এক্স এর মান 1 বসালে যদি এফ এক্স এর মান শূন্য হয়, অর্থাৎ এফ অফ 1 যদি শূন্য হয়, তাহলে আমরা বলি এক্স মাইনাস 1 হচ্ছে এফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, বলি কিনা? জি স্যার। তার মানে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 ইন্টু এইটা থেকে এক্স মাইনাস 1 উৎপাদক বের করে নিলে যেটি হয়, এক্স মাইনাস 1 উৎপাদক বের করে নিলে এর পাওয়ার 1 কমে যাবে, হয়তো x7 হবে প্লাস x6 হবে প্লাস হয়তো 5x5 হবে প্লাস এরকম করতে করতে প্লাস হয়তো 5 হবে, কিছু একটা হবে, এরকম হবে তো, তাই হবে না? জি স্যার। জি স্যার। তাহলে x মাইনাস 1 ইন্টু মনে করো এটা qx, এইটুকু আমি qx ধরে নিলাম। বুঝতে পেরেছো? ভালো করে খেয়াল করো। এখন এই যে qx টি আছে, এই qx এর ভিতর x এর মান হয়তো 2 বসালে মনে করো যে এটার মান শূন্য হয়ে যায়, অর্থাৎ q2 ইকুয়াল 0। তাহলে আমি বলতে পারি x মাইনাস 2 qx এর একটি উৎপাদক, বলতে পারি তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা x মাইনাস 1 থাকলো, আমার এই qx কে লিখতে পারি x মাইনাস 2 ইন্টু হয়তো এখন কি এখান থেকে x মাইনাস 2 কমন চলে যাবে, এইটুকু x মাইনাস 2 যদি কমন চলে যায় তাহলে হয়তো থাকবে x6 প্লাস x5 প্লাস এরকম করতে করতে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে। যা হোক, আমি আন্দাজেই লিখছি, এগুলো বলছি যে এগুলো অ্যাকুরেট না, বাট এরকম হতেই পারে, আমরা যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে করি এটি হতে পারে। এখন এটা কি, ধরো যে আমি এটাকে লিখলাম x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 সময় শেষ, এটি pq, এটা ধরো lx সময় শেষ, কিন্তু আমরা পরের সেশনে চলে যাব, এটিতে সময় নেব না। lx এইটাকে হয়তো x এর মান 3 ধরলে
x ইকুয়াল টু 3 ধরলে L3 হয়তো 0 হয়ে যাবে। সুতরাং এটিকে আমরা হয়তো বলতে পারবো x-1। এটি কোনো প্রমাণ না, এটা আমি একটা উদাহরণ দিয়েছি, প্রমাণটি এত সোজা নয়। সবার জন্য সত্য, তুমি বুঝতে পারছো, হ্যাঁ সবার জন্য তো এইরকমই হবে, কিন্তু প্রমাণ কই? তোমাকে যদি বলে প্রমাণ কই, এটা তো উদাহরণ, প্রমাণ কই, তাহলে সেটি আর দেওয়া যাবে না। সুতরাং এটি খুবই সোজা, n ঘাতের বহুপদীর n সংখ্যক মূল আছে, বাট একঘাত সমীকরণের একটি মূল আছে, এই প্রমাণটি তোমাদের এই লেভেলের জন্য না। তো আমরা একঘাত সমীকরণ বাদ দিয়ে হিসাব করছি, সুতরাং আমরা এককে n ঘাতের জন্য করি। n ঘাতের সমীকরণ, সুতরাং সমীকরণটি হবে এরকম, a0 x n এরকম হবে। এটি একটি n ঘাতের বহুপদীর সমীকরণ। আর এই যে একঘাত সমীকরণের একটি মূল আছে, এটাকে বলা হয় বীজগণিতের মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যটা জটিল, যার প্রমাণ নেই। মৌলিক উপপাদ্য বলছে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণের কমপক্ষে একটি বাস্তব অথবা অবাস্তব মূল বিদ্যমান। এটা হচ্ছে মৌলিক উপপাদ্য, এটা মুখস্থ রেখো। মৌলিক উপপাদ্যটা কি? সুতরাং এটা হচ্ছে মৌলিক উপপাদ্যের বর্ণনা, আসলে প্রমাণের ভিতর বর্ণনা, একঘাত মৌলিক উপপাদ্যটির বর্ণনা। যাই হোক, এখন আমরা একটু আবার প্রিভিয়াস স্লাইডে একটু দেখে আসি যে কি বলছিলাম। যে আমি বলছিলাম এটি 8 ঘাতের সমীকরণ, তাই তো? 8 ঘাতের সমীকরণ। সুতরাং আমি যখন 8 ঘাতের সমীকরণ নিয়ে এখানে কথা বলছি, তখন একটা মূল প্রথমে ধরেছিলাম 1। এই x-1 কে যখন আমি আলাদা করলাম, তখন 7 ঘাতের সমীকরণ থাকবে। আবার এই 7 ঘাতের সমীকরণটি qx ধরে এখানে যদি আরেকটা মূল ধরি, তাহলে এখন আমার 2টা মূল বের হয়ে গেল। 2টা মূল বের হয়ে গেল, আমার ঘাত ছিল 8টা, 2টা মূল বের হয়ে গেল, আর 6 ঘাত থাকলো। এই একই প্রক্রিয়া যদি আমরা অবলম্বন করতে থাকি, তাহলে এই 6 ঘাত থেকে আমি আসলে আরো 6টি মূল পাবো। এরকম করতে করতে এক সময় আমি টোটাল 8টি মূল পেয়ে যাব। অর্থাৎ 8 ঘাত সমীকরণের 8টি মূল আছে। যদি এটি করতে পারি, তাহলে আমরা বলবো n ঘাত সমীকরণের n সংখ্যক মূল আছে। এটি ছিল আমার একটা উদাহরণ। এই উদাহরণটি আমরা ব্যবহার করব এই সূত্রটি, কারণ এখানে আলফা বিটা বললে তোমরা বলবো হ্যাঁ বুঝেছি, তখন আবার অর্ধেক বোঝা থাকবে। তাহলে চলে আসি যে একটা মূল α1 ধরে নিয়েছে, এখানে α1 একটি মূল, তার মূল f(x) সমীকরণের। সুতরাং x মাইনাস α1 হচ্ছে একটি উৎপাদক, এবং এই এখানে একটা qx থাকবে, φ1x, যার ঘাত হচ্ছে n-1। কেন? আবার মনে করাই দিই। সেটা হলো আমি যখন x-1 উৎপাদক নিয়ে নিলাম, তখন এখানে ঘাত সেটি হলো এর চেয়ে 1 কমে গেল, 8 থেকে 1 কমে 7 হলো, একটা মূল বাইরে গেলে 7 হলো। সুতরাং আমার যদি এখানে n থাকতো, তাহলে একটা মূল বাইরে গেলে পাশে ঘাত কত থাকতো? n-1। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তো দেখো, α1 একটা মূল যখন ভাজকটা আমি বের করে নিলাম, তখন যে φ1x থাকছে, তার ঘাত 1 কমে গেল। কেন 1 কমে গেল? একটা মূল বাইরে, সুতরাং আগে ছিল n ঘাত, এখন একটা যখন কমে যাচ্ছে, তখন আসলে ঘাত হলো n-1। এখন এই যে দ্বিতীয় যে সমীকরণটি φ1x, এই φ1x এর আরেকটা মূল এরা ধরে নিয়েছে, এটা α2। এই যে α2, এটি একটি মূল ধরে নিয়েছে। α2 একটি মূল ধরে নিয়েছে। তো α2 যদি মূল হয়, তাহলে এই φ1x থেকে আমরা এটা লিখতে পারি x মাইনাস, আরেকটা মূল বের করতে পারি। আবারও একটু দেখে আসি কি করেছিলাম, যে এখান থেকে যখন আরেকটা মূল বের করে নিব, তখন এর সাথে আরেকটু কমে যাবে, x-6 হয়ে যাবে, যেটাকে আমি lx বলেছিলাম।
এরাও এখানে তাই বলছে, দ্বিতীয় মূলটা যখন বাইরে চলে যাবে তখন φ2 থেকে φ1 থেকে আরেকটা আসবে φ, এটা হয়তো আরেকটা নাম, জাস্ট ফাংশন, আরেকটি ফাংশন। তাহলে φ1 এর ঘাত কত ছিল? দেখো ভালো করে দেখো, φ1 হচ্ছে n-1 ঘাতের φ1। তাহলে φ2 এর সাথে একটা মূল যদি বাইরে যায় তাহলে এর ঘাত কত হবে? n minus -2 -2, আর একটা কমে যাবে, যতগুলো বের হবে ততগুলো এভাবে। এই যে এখানে fx দুটা মূল বাইরে গেল, তাহলে এটির মাত্রা কত হবে? n-2, কারণ fx এর ছিল xn, দুইটা বাইরে গেলে φ2x, এটির হবে n-2। যখন তিনটা মূল বাইরে যাবে তখন কি হবে? বাইরে তিনটা যাবে n-3। এভাবে যদি আমি n সংখ্যক ধাপ যাই তাহলে আমার n সংখ্যক মূল বাইরে যাবে, জি স্যার। আর যেটা φnx থাকবে এর ঘাত কত হবে? 0 1 জিরো। ঘাত 0। zero। আর মূল fx এর ঘাত ছিল কত? n, বাইরে গেছে n সংখ্যক, এখানে থাকবে কত? n-n, তাই তো? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তাহলে ক্লিয়ার হবে। মনে করো r সংখ্যক মূল বাইরে গেল, তাহলে এই যে অবশিষ্টটা থাকবে এটা হবে φr। φrx এর ঘাত কত হবে? n-r। n-r n-r। একটা বাইরে গেলে n-1, r সংখ্যক যখন বাইরে যাবে তখন n-r। সুতরাং যখন n সংখ্যক মূল বাইরে যাবে, n সংখ্যক, তখন এটার ঘাত হবে n-n, জিরো। তার মানে একটা কনস্ট্যান্ট। n-10 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সেটাকে এরা a নট ধরেছে। তোমার যদি মনে হয় যে না আমি a নট ধরবো না, অন্য কিছু ধরবো, যা খুশি ধরো, ধরতে পারো, সেটা লিখেছে, এই কনস্ট্যান্টটা থাকবে আর এটি। তাহলে এখানে কয়টা মূল পাওয়া গেছে? এই কনস্ট্যান্টের ভিতর তো আর কোনো মূল নেই, আছে? এক ঘাত সমীকরণ হলে একটি মূল থাকে, শূন্য ঘাত সমীকরণ হলে তার কোনো মূল থাকে না। ফলে এখানে যেহেতু n সংখ্যক উৎপাদক আছে, সুতরাং মোট মূলের সংখ্যা হচ্ছে n। ফলে আমরা যেটি বলেছিলাম যে n ঘাত সমীকরণের n সংখ্যক মূল থাকে। কোনো কনফিউশন? না স্যার। প্রশ্ন? না স্যার। এইটি যেন বোঝা যায় এই জন্য আমি ওই উদাহরণটি বড় করে করেছিলাম। ওই উদাহরণটি কোনো এমনি কাজে না, শুধুমাত্র বোঝার জন্য লাগবে। এরপর আছে শর্ত সাপেক্ষ সমীকরণ এবং অভেদ। এটি অবশ্য বলেছি আমরা, শর্ত সাপেক্ষ সমীকরণ মানে নরমালি আমরা সমীকরণ বলতে যা বুঝি এটা শর্ত সাপেক্ষ সমীকরণ, সুনির্দিষ্ট মানের জন্য এটি বলেছিলাম। এবং অভেদ বলেছি, অভেদ কি হচ্ছে? ভেদাভেদ নেই বলেছি, বোঝার জন্য। আসলে এর অভেদটা আরেকটু বলেন। অভেদটা এরকম, সকল সূত্রই হচ্ছে অভেদ। কেন অভেদ? তার মানে চলকের যে কোনো মানের জন্য যদি ওটি সত্য হয়, x² + 2xy + y², একটা সূত্র, এটা একটা অভেদ, কারণ xy এর সকল বাস্তব মানের জন্য এটি সত্য। কিন্তু সমীকরণ হলে একটি বা দুটি বা তিনটি ঘাতের উপর নির্ভর করে সেটির জন্য সত্য হয়, এরকম একটা অভেদ। এবার একটি কথা বলছে, আজকে একটু থিওরিটিক্যাল আলোচনা, তো একটু বোরিং লাগতে পারে। যেমন জি আমরা স্যার। ওই যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রথম দিকে এরকম ছিল, কিন্তু প্রত্যেকটাই ম্যাথমেটিক্যাল বিষয়টাই এরকম যে প্রথম দিকে যখন থিওরিটিক্যাল আলোচনা হয় তখন একটু বোরিং লাগে, বাট এখানকার অঙ্কগুলো মজার আছে যদি তোমার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ। মূলদ সহগ বিশিষ্ট, সহগ কি? বহুপদী সমীকরণের সহগ বলতে কি বোঝায়? সাথে যেটা থাকে
সাথে যেটা চলকের গুণ আকারে সাথে, চলকের যেটা সাথে গুণ যে আকারে থাকে, চলকের জি স্যার সাথে, অর্থাৎ ওই যে a0 লিখছিলাম আমরা, যেগুলো a1 লিখছিলাম, a2 লিখছিলাম, এই জাতীয় জিনিসগুলো, এগুলো যদি মূলদ হয়, মূলদ মানে আমাদের পরিচিত সংখ্যা নিশ্চয়ই মনে আছে, 456 পূর্ণ সংখ্যা অথবা নরমাল ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশগুলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে অমূলদ মূলগুলি যুগলে থাকে, জোড়ায় থাকে, একসাথে থাকে, একটা থেকে আরেকটা পৃথক করা যায় না। তো এই থিওরিটা দেখার আগে এর একটা উদাহরণ দেখে আসি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন একটা উদাহরণ দেখো, মূলদ সহগ, এখানে সহগ আছে 1, এখানে আছে -6, এখানে আছে 9, এখানে আছে -2, এগুলো সবই মূলদ সংখ্যা। এই সমীকরণের একটি মূল হচ্ছে 2 + √3। এই যখন 2 + √3 মূলদ থাকবে, মূল যখন মূলদে হবে, তখন এর কাউন্টার পার্ট যেটা, অথবা এর যেটা অপোজিট যেটা, সেটি কিন্তু এর সাথে থাকবে। কখনো এরকম একটা মূল একটা সমীকরণে থাকবে না, যদি সহগগুলো মূলদ হয়। কি বললাম? যদি সহগগুলো মূলদ হয়, তাহলে শুধুমাত্র এই অমূলদ মূলগুলো জোড়ায় জোড়ায় থাকবে, কনজুগেট আকারে থাকবে। বুঝতে পারছো? সুতরাং কপত যেখানে থাকবে, কপতিও সেখানে থাকবে, আলাদা করতে পারবে না। কখন? যখন সহগগুলো মূলদ হবে। সকল সহগ মূলদ হবে। হ্যাঁ, সকল সহগ মূলদ হবে। প্রশ্নটা বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। তো এখানে এই একসাথে সিটি কেটে যায় সেই কারণে। এখানে হচ্ছে এই যে একটা কপত x, এর কপতি হচ্ছে p - √q। এ যদি কোথাকার মূল হয়, তাহলে আমাদের দেখাতে হবে এটাও একটি মূল হবে। p মূলদ সংখ্যা, q অমূলদ সংখ্যা, এগুলো আমরা জানি। এটা মূল হওয়ার অর্থ হচ্ছে f অফ ওইটা ইকুয়াল 0। মূল হওয়ার অর্থ হচ্ছে f এর ভিতর ঢুকাই দিলে মান শূন্য হবে। এটা ভালো করে মনে রেখো, ভুলে যাবা কিন্তু একটু না পড়লে। এটা আসলে আমরা ভাগশেষ নির্ণয় করি, ভাগশেষ শূন্য। এখন আমরা ধরে নিলাম যে এটির মান হচ্ছে a + √, এবং কপতি যেটা ছিল এটির মান হচ্ছে a - √। সুতরাং আমরা এই দুইটা থেকে আমরা বলে দিতে পারি যে এটির মানও যেহেতু 0 এবং এটির মানও যেহেতু 0, ফলে আমাদের কি বলে, এইটির মান যেহেতু 0, তাহলে a এবং √b 0। এটি 0 না, এটি পরে 0 হবে। এটি 0 যদি হয়, তাহলে a + √b 0। কখনো একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যার যোগফল যদি শূন্য হয়, তাহলে তারা আলাদাভাবে শূন্য হবে। কথা বুঝেছো? একটা মূলদ এবং অমূলদ সংখ্যার যোগফল, অর্থাৎ x + √y, এটি যদি 0 হয়, তাহলে x ও 0, y ও 0। তা না হলে এটা কখনো 0 হতে পারে না, কারণ এটা থেকে এটা কাটাকাটি কোনো সুযোগ নাই, আলাদা করে 0 হতে পারবে না। তাহলে a ও 0, b ও 0। a b 0 যদি হয়, তাহলে এখানে বসালে এখন এটিও 0 হয়ে গেল। তাহলে f অফ p - √q 0, এবং এটা 0 হওয়ার মানে হচ্ছে ভাগশেষ শূন্য। ভাগশেষ শূন্য হওয়ার অর্থ হচ্ছে p - √q একটি মূল হবে। আমি জানি যত সহজে এই কথাটি বলেছি, তোমার মাথার ভিতর কিছু গুণ পোকা থাকবে, তোমাকে তাড়াতে থাকবে। যাদের এরকম থাকবে তারা একটু ভাববা ভালো করে, অথবা এখনই যদি প্রশ্ন থাকে করতে পারো। কথা বুঝেছো? আর যদি সমস্যা না থাকে, তাহলে আমরা পরেরটায় চলে যাব। স্যার ওই যে জিরোর ওইটা আরেকবার বলুন। আমি বললাম যে মনে করো, আমি একটা উদাহরণ দিই, f অফ x ইকুয়াল ধরো x³ + x² + x + 1। এখন x এর মান ধরো 1 + √3 যদি বসাই, এখানে বসালে মনে করো শূন্য হলো, আমি ধরে নিলাম।
আগের মতো উদাহরণ দিচ্ছি, যেহেতু এক্সাক্ট উদাহরণ না, কিন্তু এরকম উদাহরণ খুঁজে বের করা যাবে। কথাটা বুঝতে পেরেছো? যে এক্স এর মান এটা বসালে মনে করো শূন্য হবে। তাহলে এটা যদি মনে করি যে এটা শূন্য হলো, তাহলে আমার এফ অফ 1 মাইনাস রুট 3 এর ক্ষেত্রে কি হবে? সেটি কি শূন্য হবে কিনা? যদি সেটি শূন্য হয় তাহলে আমার প্রমাণ হয়ে গেল। কথা বুঝছো? এখন এইখানে আসলে 1 প্লাস রুট 3 বসালে কি ঘটনাটি ঘটবে? ঘটনাটি ঘটবে হলো এই যে এরকম কিছু মান আসবে, কিছু বাস্তব মান আসবে, যে ধরো 1 মাইনাস 2 প্লাস 1, এরকম কিছু বাস্তব মান আসবে এখানে বসানোর পরে। আর আসবে হয়তো 2 রুট 3 মাইনাস রুট 3 মাইনাস রুট 3, এইরকম টাইপের হয়ে যাবে এটাই বসালে। এই যে এক্স এর মান 1 প্লাস রুট 3 যদি আমি বসাই, বসানোর পরে এইরকম হয়ে যাবে। কোনটা এরকম হবে? এইটা। তার মানে আমার বাস্তব সংখ্যাগুলো কেটে শূন্য হয়ে যাবে, এবং এই বাস্তব বলছি, এটা হচ্ছে মূলদ সংখ্যাগুলো কেটে শূন্য হবে এবং অমূলদ সংখ্যাগুলো কেটে শূন্য হবে। ফলে এটার মানও 0। এটা হচ্ছে আমার এ এবং এইটা হচ্ছে আমার। তার মানে এটার মান যদি এরকম হয় এ প্লাস রুট বি, এরকম যদি হয়, তাহলে এর মানও 0 এবং বি এর মানও 0। আর এটা তো আমার আছে কত? এফ অফ এ মাইনাস রুট বি, এর মান 0, বি এর মান 0 বসালে এটাও 0 হয়ে যায়, এবং এটা 0 হলে এটাও একটা মূল হয়, বা এটাও একটা মূল। এই হচ্ছে ছোটখাটো বিষয়। এরপরেও যদি কনফিউশন থাকে একটু পড়ো, তা না হলে এটার যত প্রশ্নের উত্তর দিই না কেন, আমার মনে হয় যে কারো কারো কিছু কনফিউশন থাকবে। এটা থাকেই এই থিওরিতে। ফলে এর এই প্রশ্ন আবার সামনের দিন করো, ঠিক আছে? এবং জি স্যার। 4.19 যেটি, এটাও ওই রকমই, বাট ভেরিয়েশনটা হলো কাল্পনিক মূল। ওখানে ছিল অমূলদ, এখানে ছিল আমার অমূলদ, আর এখানে হচ্ছে কাল্পনিক। তাহলে অমূলদ আর কাল্পনিক, বা আসলে অবাস্তব, আসলে জটিল বললে আরো ভালো হতো, ভাষাগুলোতে সমস্যা আছে, অনুবন্ধী যেগুলো থাকে এরাও, অর্থাৎ এ প্লাস আই বি যদি হয় একটা মূল, তাহলে এ মাইনাস আই বিও একটি মূল হবে, এবং সিস্টেম কিন্তু ওই একই। এই A0 এবং B0 এটি প্রমাণ করা, উপরেরটা থেকে A0 B0 প্রমাণ করব, তাহলে এটাও সত্য হবে। এই হলো কথা। দেখো, কোনো পার্থক্য নাই। x ইকুয়াল টু p প্লাস i কিউ, i এর জায়গায় রুট মনে করো, তাহলেই তো হলো a প্লাস রুট b, তাহলেই হলো। এই যে এখানে a b, a0 b0, সুতরাং আমাদের a মাইনাস b। সুতরাং ওইটা যদি বোঝো এটা বুঝবা, না হলে দুইটাতেই সমস্যা থাকবে। আমি এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি আপাতত। উদাহরণও আছে, এবং প্রাপ্তির বোধহয় একটা প্রশ্ন ছিল যে কারো কাছে, যে এরকম যদি একটা মূল হয় 2+3i বা এরকম কিছু একটা দিছিল, তাহলে অপর মূলটি কত বা এরকম কিছু। জি স্যার, পরে দেখলাম যে ওখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে করেছে। ওই যে যুগলে থাকে এরা, এই জন্য আমি ওই প্রশ্নের ও, উত্তর এবার কিছু বুঝতে দেইনি। পেরেছি। তোমার ওই প্রশ্ন দেখেও আমি উত্তর দেইনি, কারণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। এখন এটার উত্তর হলো যে আসলে এরা যুগলে থাকে, প্লাস আই মাইনাস আই প্লাস রুট 3 মাইনাস রুট 3, এগুলো যুগলে থাকে। সুতরাং একটা যদি পাওয়া যায়, প্লাসটা থাকলে মাইনাসটা থাকবে ওখানে, বা মাইনাসটা দেওয়া থাকলে প্লাসটাও ওখানে থাকবে। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এই উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান, এই যে 4.2 2.1, দ্বিঘাত সমীকরণের মূল দুইটার বেশি হতে পারে না। 4.2.2
এই পর্যন্ত হচ্ছে পড়া। এগুলো ভালো করে পড়বা, আমি দেখবো কত যে দূর পড়া? 118 পাতা। 4.2.2 এর আগ পর্যন্ত নাকি ওটাও? 4.2.2 পর্যন্ত, 4.3 এর আগ আচ্ছা পর্যন্ত, আচ্ছা স্যার। 118 পৃষ্ঠা পর্যন্ত, ইনক্লুডিং 118। এটা পর্যন্ত হচ্ছে তোমাদের পড়া। এটা পড়বা এবং প্রত্যেকের খাতা বই আমি চেক করব কি পড়েছো। বুঝতে স্যার পেরেছো? খাতাতে কি লিখবো? কি লিখবা তা তো না, পড়লে তো কিছু লেখাই লাগে। আর যদি এমনি চোখ বুলাই যাও তাহলে লেখা লাগে না। তুমি কি ও লিখবা এটা নিয়ে আচ্ছা আমার মাথা ব্যথা নেই, তুমি যে ওটি ব্যবহার করেছো আমি এটি দেখবো। আচ্ছা। বুঝতে পেরেছো? সুতরাং এই পর্যন্ত পড়া পরীক্ষা কি থাকবে। নিবেন আগামী দিন? পরীক্ষা আগামী দিন নিব না, আগামী দিন পরীক্ষা নিব না। স্যার এই 2বার প্রিপারেশন নিলাম, আর কয়েকদিন পরে নেন, যাতে এইগুলো একটু ভোলা ভোলা তোমার হয়ে যায়, মনের মানে কথাটা আমি আগের গুলো বুঝতে যাতে পেরেছি, একটু। এই জন্যই তো নিলাম না। ঠিক আছে, সুতরাং স্যার জি এই স্যার। জটিল সংখ্যার চ্যাপ্টারটা কি মানে আসলে একটু জটিল নাকি? না আমারই খালি এরকম ঘেলামেলা লাগছে, আমি ফাঁকি দিছি বলে। যেমন কোথায় কোথায় ঝোলাগোলা লাগছে বলো। মানে এই যে আরগা চিত্র ছিল না, আরগা চিত্রটা আমি পুরাই ভুলে গেছি। হুম, এমসিকিউ করতে গেছি সেদিন, দেখছি আমার আর কিছুই মনে নাই। তো এটা কি আমি ফাঁকিবাজি করলাম? এটা তো অবশ্যই একটা কারণ, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে আগের যে দুইটা আমি তো চ্যাপ্টার এত খারাপ স্টুডেন্ট না যে আমি যা পড়েছি এটা একেবারেই ভুলে যাব। স্যার বিষয়টা মানে হলো, সব ভুলে যায়নি, কিছু কিছু মনে আছে। না, মানে আমার সমস্যাটা আমি বলছি। অনুশীলনী ম্যাথগুলো না প্র্যাকটিস ওইসব না, করলে তো আবার মনে পড়ে যাবে। বিষয়টা হলো যে তোমার জটিল সংখ্যাটি হচ্ছে একেবারে নিউ নিউ কনসেপ্ট। ফলে এর যে ধারাবাহিকতা অন্যান্য চ্যাপ্টারের সাথে, সেই ধারাবাহিকতা নেই। না থাকার কারণে কি কি পড়েছো এই জিনিসগুলো মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। ফলে যে কাজটি করবা, যখনই নতুন করে করবা, প্রস্তুতি নিবা, তখন আগে ওর ওই পেজের প্রথম দিকের এগুলো থিওরি বা যেগুলো আলোচনা ছিল আলোচনাটি পড়ে নিবা, কমন কনসেপ্ট গুলো আরেকবার দেখে নিবা, দুই একটা উদাহরণ দেখে নিবা, তাহলে দেখবা আবার সব ঠিক হয়ে গেছে। মানে ওই সিচুয়েশনটা তোমার ব্রেন ক্রিয়েট করতে পারছে না, কারণ সিস্টেমটা নতুন। কয়েকবার এরকম করলে ঠিক হয়ে যাবে। মানে মনে করবা যখনই পড়তে বসবা, যে মনে করবা এটা আমি প্রথম পড়ছি, সুতরাং আমি একটু পড়ে নিই কি কি জানতাম, এর বেসিক জিনিসগুলো কি, তাহলে দেখবা ঠিক হয়ে গেছে। আজকে কি ছুটি? হুম, হ্যাঁ ছুটি তো, ছুটি। স্যার আচ্ছা, নতুন বছরের প্র্যাকটিস বুক আই মিন গাইড ওইগুলা মানে কোন কোন মাসে আসবে কি জানেন? আমি অনেকদিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আমার কাছে তো বহু পুরো গাইড আছে, ওইগুলা দেখেই পড়তে হচ্ছে, মানে প্র্যাকটিস করতে ওইগুলো হচ্ছে। যেদিন আসে আসুক, ওইটা পড়লে আর কত পার্সেন্টই বা বাকি থাকবে, 1%, 2%। পুরোনোটা পড়লে হবে? কি বইয়ের গাইড তো সব আমি পুরাতনটা কোন পড়ে নাও, সাবজেক্টের? নতুনটায় তেমন কিছু থাকবে না। না না, আমার তো হচ্ছে ধরেন ওই যে গাইড যেগুলা, মানে ওই ম্যাথের গাইড আমার কেনা হয়েছিল না আগের বছরে, সেটা আছে হচ্ছে 3-4 বছর পুরানো। আমি সেইগুলা পড়তেছি, তো ম্যাথের গাইড ভাবছি যে নতুনটা আসলেই কিনবো। ম্যাথের গাইড তো দরকার হয় এমসিকিউ আমি তো সলিউশনের গত জন্য। বছরটা পড়ছি, ওটা তো সমস্যা নেই তাই না? না গত সমস্যা নেই। বছরের অত প্রবলেম নাই, কিন্তু আমার ওই যে অনেক বছর আগেকার। ও, এখন যে কবে আসবে এটা তো বলতে পারলাম না। আচ্ছা, এই প্রাপ্তি, বল। তুই কি হচ্ছে রয়্যাল গাইডটা পড়িস? কোন সাবজেক্টের? আমি তো সবগুলাই মানে না না ওই রয়্যালটা আমার মনে হয় ভালো। ওইটা তাই? এমসিকিউ গুলো করে দিয়েছে, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ তোরা করিস? রয়্যালটা না না ভালো এবং আমার ব্যাখ্যা দেয়া আছে সুন্দর। জি স্যার, মানে একা একা করলে মানে অনেক সময় বেঁধে যায় না, ওইটা তখন দেখি নেওয়া যায় আমার মনে হয়। হ্যাঁ রয়্যালটা ভালো অন্যগুলোর চেয়ে। প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা আছে। ঠিক, রয়্যালটা ভালো। আচ্ছা তাহলে ছুটি? হ্যাঁ ছুটি তো। আমি আচ্ছা হচ্ছে আপনি সৃজনশীল বলেন। যেগুলাতে ভালো থাকে ওইগুলা কেনার চেষ্টা করি। রয়্যালে তো সৃজনশীল হচ্ছে, একটাই। হ্যাঁ সৃজনশীল ওই মাঝে মাঝে যখন যেগুলো দরকার হয় সেগুলো পড়ি। হ্যাঁ রয়্যালের সৃজনশীলে আগে সমস্যা ছিল, ইদানিং আবার সেটাও কভার করার চেষ্টা করছে তারা। জি স্যার, ভালোই ও করছেন। আচ্ছা। হুম।
তাহলে স্যার আসি, হ্যাঁ ঠিক আছে তাহলে আবার আজকের মতো পরের দিন দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।